আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রনি, কানাডার ক্যালগেরি থেকে। সো আরেকবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। সো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও হবে। দেখা যায় নর্মালি আমি সবসময় ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি। সো আজকে ভিডিওটা টোটালি কথা বলবো হচ্ছে ভিজিট ভিসা। সো যারা হচ্ছে ভিজিট ভিসায় আসতে চান কানাডাতে এবং ভিজিট ভিসা অলরেডি পেয়েছেন, বাট তাদের জন্য ভিডিওটা আজকে অনেক ইম্পর্টেন্ট হবে। সো আমি আজকে শেয়ার করব হচ্ছে ভিজিট ভিসা পাওয়ার পরও এক বাংলাদেশি ভাই, যেটা হচ্ছে এই গত মাসেই আমি যেদিন আসছিলাম বাংলাদেশে, অর্থাৎ 6 জুন কানাডা টরন্টো এয়ারপোর্ট থেকে বাংলাদেশে এক ভাইকে ডিপোর্টেশন করে দেয়। সো টোটাল তার কারণটা কেন তাকে এয়ারপোর্ট থেকে ভিসা ক্যান্সেলেশন করে এবং হচ্ছে ডিপোর্টেশন করে, সেই পুরা ভিডিওটা আজকে আমি শেয়ার করব। সো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ফলো করে রাখবেন এবং আমার ফেসবুকটি ফলো করে রাখবেন। সো আমি আসলে নর্মালি হচ্ছে চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। সো এটা আমি চেষ্টা করে যাব এবং আমি আরও দেখা যায় হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের জানতে চাচ্ছেন যে আসলে ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিট করা যায় কিনা। সো আমি এই বিষয় নিয়ে আসলে এটা একটু আমি রিসার্চ করতেছি। সো আমার এটা সব কিছু জানা হয়ে গেলে দেখেন আমি এই বিষয়ে কিছু ভিডিও মেক করার চেষ্টা করব। সো আমি আসলে না জেনে কোনো কিছু শেয়ার করতে চাই না। সো তথ্য আসলে অনেক কিছুই আছে, চেঞ্জ হতে পারে, তারপর আপনারা ভেরিফাই করে নেবেন। যাই হোক, চলে আসি হচ্ছে মেইন টপিকে। সো যেটা বলতে যাচ্ছিলাম, এক ভাইকে আমি দেখলাম হচ্ছে আমি হচ্ছে টরন্টো এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন হয়। সো প্রায় আমার 5 ঘন্টা আমি ট্রানজিট নিয়ে আসি। সো 5 ঘন্টা ট্রানজিট নিয়ে আসার পরও দেখা যায় হচ্ছে আমার 2 থেকে 3 ঘন্টা শুধু হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত আসতেই সময় নষ্ট হয়ে যায়। তারপর আমার বাকি ছিল 2 ঘন্টা। সো ওই 2 ঘন্টা আমি ছিলাম লাইনে দাঁড়াইছিলাম। তখন এক বাংলাদেশি ভাইকে দেখলাম, সে হচ্ছে আমার আগে ছিল, আগে 2-3 লাইন 10-12 জনের আগে ছিল। সো ভিজিট বিষয় হচ্ছে যখন কানাডা ইমিগ্রেশনের মধ্যে দেখা যায় ওদেরকে অনেক কিছু কোয়েশ্চেন করে ইমিগ্রেশন অফিসার। সো তাদের পারপাসটা জানতে চায়, কেন আসছে, সব কিছু অনেক কিছু জানতে চায়। বাট আমার ক্ষেত্রে আসলে এরকম কিছুই হয় না। আমার শুধুমাত্র ইন্ট্রোডাকশন লেটারটা চেয়েছে। যারা ওয়ার্ক পারমিট আসতে চান বা আসেন ওপেন ওয়ার্ক পারমিট, তাদের শুধু ইন্ট্রোডাকশন লেটারটা চায়। জাস্ট 2-1 মিনিটের মধ্যে তাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায়। বাট যারা হচ্ছে ভিজিট ভিসায় আসবেন তাদেরকে হচ্ছে আসলে রিটার্ন টিকিট হতে শুরু করে তাদের হচ্ছে ভিজিটের পারপাস, তারপর হচ্ছে সব কিছুই আসলে রিলেটিভ আছে কিনা, কেন, অনেক কিছু কিন্তু তারা ভেরিফাই করে তারপর দেয়। সো তারা যদি বুঝতে পারে যে আপনার ইন্টেনশন আছে কানাডা থেকে যাওয়ার, তখন কিন্তু তারা আপনাকে কানাডাতে এন্ট্রি করতে দিবে না, বা আপনার ভিসাটা ক্যান্সেলেশন করে দিবে বা ডিপোর্টেশন করে দিবে। সো এরকম একটা ভাইকে দেখলাম। ওই ভাইটা আসলে আমি বলতে গেলে আসলে তার ইন্টেনশনটা ভালোই ছিল না। তার ইন্টেনশন ছিল হচ্ছে খারাপ কিছু থেকে, মানে ভিজিট ভিসায় এসে রিফিউজি ক্লেম করার এরকম কিছু ইন্টেনশন ছিল। বাট হচ্ছে এটা তো আসলে ওদেরকে বুঝতে দেওয়া যাবে না, তাই না? যদি ইনকেস যদিও এটা করার লিগালি না, ঠিক না, অবশ্যই যার ভিজিট ভিসা আসবেন ভিজিট ভিসা এসে চলে যাবেন, সেটাই হচ্ছে ভালো। বাট ওই ভাইয়া যদিও ভিজিট ভিসা পেয়ে গেছে, বাট হচ্ছে সে হচ্ছে এক নাম্বার হচ্ছে ভিসা অফিসারকে ভালোভাবে ইংলিশে কথা বলতে পারতেছিল না। আমি সম্পূর্ণ সব কিছু যা কিছু আছে সব কিছু আমি দাঁড়ায় আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি দাঁড়াইছিলাম, কারণ হচ্ছে আমার ওয়ার্ক পারমিটটা দিতে লেট হচ্ছিল ওদের সার্ভার ইস্যুর কারণে। সো এই জন্য আমি পাশেই ওয়েট করতেছিলাম। সো আমি প্রত্যেকটা কথা শুনেছি। ইমিগ্রেশন অফিস তাকে কী কোয়েশ্চেন করতেছিল, সে কী রিপ্লাই দিচ্ছিল। সো ফার্স্টে হচ্ছে তার সব কিছু দেখলো যে তার ইনভাইটেশন ছিল একটা, তার এক বড় ভাইয়ের ইনভাইটেশন ছিল, একটা রিলেটিভ টাইপের, সেই ইনভাইটেশন একটা দেখিয়েছে। সো তার ইনভাইটেশনটা ছিল হচ্ছে আরেকটা প্রভিন্সে, বাট সে ল্যান্ড করেছে হচ্ছে আপনার টরন্টোতে। এটা কোনো প্রবলেম না, বাট তাকে আক্স করা হয়েছিল আপনার কাজিন বা সে তো ইনভাইটেশন দিয়েছে অন্য একটা প্রভিন্সে থাকে, তাহলে আপনি এই প্রভিন্সে কেন আসছেন? সে বলতেছে আমি এই প্রভিন্সের মধ্যে 2-3 দিন থাকবো, তারপর আবার চলে যাব। সো এখানে একটা গেল। তারপর বলতেছে, তাকে জিজ্ঞেস করলো হচ্ছে আপনি কি ম্যারিড? সে হ্যাঁ আমি ম্যারিড। তাহলে আপনার বউ বাচ্চাকে মানে ফ্যামিলিকে রেখে আসছেন কেন? ইমিগ্রেশন অফিসার তাকে এগুলো জিজ্ঞেস করলো। ইংলিশে বলছে, বাট সে একটু ভালোভাবে বুঝায় বলতেছিল, ভাঙা ইংলিশ দিয়ে তাকে বলতেছিল। সে বলল যে আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ, কোনো রকম তাকে মানে ওর পা ভাঙ্গা ফ্র্যাকচার হয়েছে, সেটা তার ইংলিশে বুঝাই বলতে পারতেছিল না। তো ফাইনালি বললো আমার ওয়াইফ সিক, সেই বিভিন্ন ধরনের কথা বললো। তখন আবার ইমিগ্রেশন অফিসার তাকে কোয়েশ্চেন করলো, ওকে সো আপনার অ্যাজ ইউর ওয়াইফ ইজ সিক, সো ইউ সাপোজ টু বি ইন বাংলাদেশ বিকজ শি নিড ইউর হেল্প, শি নিডস ইউর সাপোর্ট। এরকম যখন একটা কথা বলতেছিল, তখন আবার সে তার স্টেটমেন্টটা চেঞ্জ করে বলতেছে যে না, আমার ওয়াইফ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, সো তা এখন আগের চেয়ে অনেক ভালো।
সো এখানে কিন্তু তার ইনফরমেশনটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে এক নাম্বার। তারপরে হচ্ছে আবার তার যে ইন্টেনশনটা ছিল সেটা ভালোভাবে বুঝাইতে পারে নাই। সো অনেক কিছু এখানে ঝামেলা ছিল। সো এই জন্য তাকে হচ্ছে সন্দেহ হয়, ওদের ডাউট হয়। তারপর ওর কত টাকা নিয়ে আসছে এটা দেখে ইমিগ্রেশন অফিসার। আমি কাউকে দেখি নাই আসলে, 4-5 ঘন্টার মতো তো শত শত মানুষ আমার সামনে দিয়ে গেল, কিন্তু এরকম কাউকে জেরা করতে দেখি নাই। ওই বাংলাদেশি ভাইটাকে যে জেরা করতেছিল, তার মানি ব্যাগ, প্রত্যেকটা মানি ব্যাগের টাকা কয় টাকা ডলার নিয়ে আসছে এটা ইমিগ্রেশন অফিসার খুলে খুলে গুনেছে, এবং আমি নিজের চোখে দেখেছি এটা। সো কারণ তার বুঝতে পেরেছে তার ইন্টেনশনটা ভালো ছিল না। সো এই জন্য আসলে ইমিগ্রেশন অফিসারটা ভালোভাবে তাকে ভেরিফাই করতেছিল, এবং তাকে ওরা ব্যাক সাইডে পাঠিয়ে দেয়। ব্যাক সাইডে পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করায়। তারপর হচ্ছে ওদের ইমিগ্রেশন অফিসার যে বস আছে, বস নিয়ে আসে। সে যে বাংলাদেশি ভাইয়ের যে একটা ইনভিটেশন ছিল, ওই ভাইকে আবার ফোন দেয়, পিছনে চলে যায়। আমিও পিছনে যাই, আমিও ওয়েট করতেছিলাম। সো পিছনে গিয়ে আবার ওই বাংলাদেশি ভাইটাকে যে ইনভিটেশন লেটার দিয়েছে তাকে ফোন দেয়। তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ওই ভাইয়াকে আপনি চিনেন কি না? তারা বললো যে হ্যাঁ আমি চিনি, ওই যে ভাই ইনভিটেশন পাঠিয়েছে। তখন তাকে কোয়েশ্চেন করতেছে যে আপনি কি এখানে কানাডায় এসে চলে যাবেন, নাকি আপনি রিফিউজি ক্লেম করবেন, আপনি যাবেন না? সো এটা আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছিল। সে একবার ওই বাঙালি ভাইটাকে বলতেছে, ভাই আমি যাব না ভাই, একটু আপনি থাকার ব্যবস্থা করে দেন। যদিও ওরা বাংলা বুঝতেছে না, এই জন্য ভাইকে বলে দিচ্ছে যে ভাই আপনি একটু বুঝে দেন, বলে দেন। সো তার ইন্টেনশনটা খারাপ ছিল। সো ফাইনালি ওরা বুঝতে পারে যে ইন্টেনশনটা খারাপ, এবং সে ভালোভাবে ইংলিশেও কথা বলতে পারতেছিল না সব কিছু ওভারঅল ভেরিফাই করে। সো তারা প্রায় 3-4 ঘন্টার মতো তো সময় নেয় পুরো প্রসেসটাতে। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখি, এবং সম্পূর্ণ একটা স্টেটমেন্ট লেখে যে তার আসলে ইন্টেনশনটা পারপাস হচ্ছে ভালো ছিল না, সে রিফিউজি ক্লেম করবে। তাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে ইউর ইন্টেনশন ইয়ার্স টু ক্লেম রিফিউজি অর নট, সে এটাও বুঝতেছিল না। তারপর ওই আরেকটা বাংলাদেশি যে ভাইটাকে লাইনে রাখছিল, তখন সে আবার বাংলায় ট্রান্সলেট করে বলে দিচ্ছ। সে বলতেছে হ্যাঁ হ্যাঁ ইয়েস, একবার বলতেছে ইয়েস, একবার বলতেছে নো। অর্থাৎ তার মানে কথা স্টেটমেন্টের মধ্যে কোনো কিছু পারফেকশন ছিল না, মানে কনফিডেন্স ছিল না। সো যারা ভিজিট বিষয়ে আসবেন এই সবগুলো মাথায় রাখবেন। সো আপনাদের পারপাস অফ স্টেটমেন্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। আপনারা যেই প্রভিন্সে যাবেন একদম সেরকম সেম একটা প্রভিন্সে চলে যাবেন, এবং এটা কনফিডেন্টলির সাথে কথা বলবেন, একটু গুছায় কথা বলবেন। সো আপনাদের এই কোয়েশ্চেনগুলো আসলে সম্মুখীন হতে হবে। আপনি কোথায় যাবেন, ওইটার রেসিডেন্টের অ্যাড্রেসটা নিয়ে রাখবেন, কার বাসায় উঠবেন, সে কী হয়, সব কিছু। তাহলে দেখা যায় আপনাদের ভিজিট ভিসায় এসে এত ঘন্টা জার্নি করে এসেও আপনাদের একটা ফিরে যেতে হবে না। সো এই বাংলাদেশি বাড়িটার জন্য আসলে খুবই খারাপ লাগে। ওই বাড়িটা দেখলাম একটু ওভার স্মার্ট, ঠিক আছে, ওভার স্মার্ট আসলে কোনো কিছুই ভালো না। সো যাই হোক, আসলে এই ইনফরমেশনটা আমি অনেকদিন ভাবে চিন্তা করতেছিলাম শেয়ার করব, কিন্তু সময় হচ্ছিল না। সো ভাবলাম আজকে এটা শেয়ার করা যাক। সো আশা করি আমার এই ইনফরমেশনটাতে আপনাদের অনেকেরও উপকার হবে, যারা ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন আসবেন। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি আপনাদের কোনো ইমিগ্রেশন হ্যাসেল হতে হবে না। সো আপনাদের কোনো ইমিগ্রেশনের মধ্যে আসলে ভিসা দেখা যায় ক্যান্সেলের কোনো সম্ভাবনাও থাকবে না। সো এই আনসারগুলো সবসময় আপনারা একটু রেডি রাখবেন। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে সবার। সো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।